না? কেন ঢোকে না? যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তাদের ঢুকছে। আমরা খেটে খাই, আমরা জন খেটে খাই, আমরা গরিব মানুষ। কেন আমাদের কেন দেবে না? যদি দিতে হয় সবাইকে দিতে হবে, আর যখন দেবে না কাউকে দেবে না। সবাইকে বন্ধ করে দিক, দিতে হলে সবাইকে দিক, না দিতে হলে পুরোটা বন্ধ করে দিক। এটা কি আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে? যখন ছোট ছিলাম না তখন একটা কথা শুনতাম, আজও কিন্তু বাংলায় বিখ্যাত প্রবাদ রয়েছে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। আর আজ যখন আমার মেয়েও শিশু, আমি বলি যে দাঁতের যত্ন দুবেলা নিতে হবে, কারণ এই দাঁত যদি একবার চলে যায় সেই মর্ম তখনই বোঝা যাবে যে যখন চলে গেছে। আর আজকে এই যে মা বোনেরা কান্নাকাটি করছেন, প্রশ্ন করছেন যে আমরা কেন পাবো না, আমি দেব সমস্ত কিছু জবাব উত্তর আপনাদেরকে দেখাবো যে কেন আজকে এই মা বোনেরা কান্নাকাটি করছেন। কারণ এই মা বোনেরা সেদিন কি ভুলটা করেছিলেন, যে ভুলটার জন্য আজকে তাদেরকে এই মাসুলটা দিতে হচ্ছে, সেই ভিডিও আমি আপনাদের সামনে রাখবো। এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে যে আজকে চারিদিকে যে ধরনের পরিস্থিতি, সেটা বিশেষভাবে আগস্ট মাসে আবার নতুন করে তৈরি হয়েছে এবং এতটাই গভীরে চলে গিয়েছে এই যন্ত্রণা যে বিজেপির যারা মহিলা মোর্চার কর্মী রয়েছে তারাই পঞ্চায়েত অফিস ঘেরাও করে এই প্রশ্নের জবাব চাইছে। এছাড়াও আমি আজকের এই এপিসোডে কথা বলবো মসজিদের যে মাইক লাগানো, আজান লাগানোর যে সাউন্ড, সেটার বিষয় নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে পশ্চিমবঙ্গের মিডিয়া এখন কোন স্তরে নেমে গিয়েছে। যে বিষয়টা নিয়ে এতদিন পর্যন্ত আমরা চিন্তা ভাবনা করিনি, সেই বিষয়টাও আমাদের মাথায় হিট করে দেওয়ার চেষ্টা চলছে এবং সেই মিডিয়ার যে ক্লিপিংস রয়েছে, সেই মিডিয়ার ক্লিপিংস আপনাদের সামনে দেখিয়ে সেই বিষয়টার বিস্তারিত আলোচনা করব এবং প্রশ্ন করব যে যদি ওই যে সাউন্ডের ডেসিবেলের কথা বলা হচ্ছে, সাউন্ডের বা শব্দ দূষণের কথা বলা হচ্ছে, সেই শব্দ দূষণকে সত্যিই আটকাতে হয়, তাহলে মসজিদ এবং হিন্দু ধর্মের যে প্রোগ্রাম রয়েছে সমস্ত কিছুর সাউন্ডই একেবারে পরিষ্কারভাবে নিয়ন্ত্রণ করা দরকার রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, যেটা আমাদের ক্যামেরায় কিন্তু আজকের দিনে ধরা পড়লো না। আমি আপনাদেরকে সেই বিষয় নিয়েও আজকের প্রতিবেদনে দেখাবো। এছাড়াও আপনাদেরকে নিয়ে চলে যাব মধ্যপ্রদেশে। আজকে আমাদের দেশে শিক্ষার হাল কোন জায়গায়, বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছে তাদের হাল কোন জায়গায় রয়েছে, সেটা এই মধ্যপ্রদেশের চিত্র দেখলেই আপনারা বুঝতে পারবেন। এছাড়াও আরো একটি নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছে গতকাল, সেটা হচ্ছে বিধানসভায় যিনি মার্শাল, অর্থাৎ বিধানসভায় যারা সিকিউরিটি দেখভাল করার কাজ করে থাকেন তাদেরকে মার্শাল বলা হয়। আর এই বিধানসভার এক মার্শালকে গতকাল সাসপেন্ড করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর এই বিষয় নিয়ে এই প্রেস কনফারেন্সে কি জানালেন কুণাল ঘোষ, সেই বিষয়ের কিছুটা অংশ আমি আপনাদেরকে দেখাবো। এবং যখন পশ্চিমবঙ্গের সরকার এক মার্শালকে বিধানসভা থেকে নজিরবিহীনভাবে সাসপেন্ড করছে, তখনই এই পশ্চিমবঙ্গের নতুন পুলিশের কি ধরনের চেহারা আমাদের ক্যামেরায় ফুটে উঠেছে সেটাও আমি আপনাদের সামনে রাখবো এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে প্রশ্ন করব, যদি সাসপেন্ড হয় বিধানসভার মার্শাল, তাহলে এই ধরনের পুলিশ কেন সাসপেন্ড হবে না। এই সমস্ত কিছু বিষয় নিয়ে সাজানো আজকের এই এপিসোড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আপনাদেরকে বারবার বলছি যে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলটি যোগদান করুন, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপডেট আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তাহলে আপনাদেরকে ভিডিওর শুরুতেই যে ক্লিপিংসটা দেখিয়েছিলাম ওই ক্লিপিংসটা আরেকবার দেখাই এবং সেখানে মা বোনেরা কি প্রশ্ন করছে সেটা একবার আপনাদেরকে ভালো করে শুনতে হবে এবং সেই প্রশ্নের উত্তর আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে এনেছি। কেন আজকে মা বোনেরা এই প্রশ্নটা নিয়ে চিন্তা করছেন, কেন তারা বলছেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এতটা অভিযোগ তারা করছেন, সেই বিষয়টা একটু অতীতে ঘাটলে দেখা যাবে যে এই আজকে এই ধরনের যে অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছেন মা বোনেরা, তার মূল যে কারণ সেটা কিন্তু এই মা বোনেরাই। দেখুন, আমাদের লক্ষ্মীর ভান্ডার ঢোকে না। কেন ঢোকে না? যাদের দুতলা তিনতলা বাড়ি আছে তাদের ঢুকছে। আমরা খেটে খাই, আমরা জন খেটে খাই, আমরা গরিব মানুষ। কেন আমাদের কেন দেবে না? যদি দিতে হয় সবাইকে দিতে হবে, আর যখন দেবে না কাউকে দেবে না। প্রথম কথা, দিদি ভাই আমার এটাকে লক্ষ্মীর ভান্ডার বলে ফেললেন, কিন্তু না, লক্ষ্মীর ভান্ডার নয়, এটা অন্নপূর্ণা ভান্ডারের প্রতিবাদ ওনারা করছেন। ভুলবশত হয়তো ওই লক্ষ্মীর ভান্ডারের নামটাই ওনার মুখ থেকে বেরিয়ে গিয়েছে, কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে আজকে ওনাদের যে প্রতিবাদ, যে জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণাটা আপনাদের স্ক্রিনে ফুটে উঠলো। কিন্তু এর পেছনে আমি আপনাদেরকে কি বলেছিলাম, যে কারণটাও এনারা রয়েছে। কারণ এনারা একদিন, আজ থেকে ঠিক 3 মাস আগের একটি ক্লিপিংস দেখাবো, যে ক্লিপিংসটা এনারা দেখার পরেও বারবার বিশ্বাস করতে চাননি। এনারা অন্য একটি ক্লিপিংসের উপর বিশ্বাস করেছিলেন, কিন্তু প্রথমে আপনাদের দেখাই যে এনারা কোন ক্লিপিংসটা বিশ্বাস করতে চাইনি, যেটার জন্যই আজকে এনাদের এই পরিস্থিতি। দেখুন, আমরা কিন্তু সব মেয়েদের জন্য, সব পরিবারে আমরা দেখি না কার কি আছে না আছে, সবাই বলে এটা তার অধিকার। আর শুধু আজ নয়, চলবে চলবে চলবে, যতদিন বাঁচবেন পাবেন, আত্মসম্মান বজায় রেখে পাবেন। লক্ষ্মীর ভান্ডার 60 বছরের পরেও চলবে। হ্যাঁ, সেদিন
অর্থাৎ তৎকাল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের যে ক্লিপিংসটা আজকের দিনে আমাদের কাছে এসেছে, এই ক্লিপিংসটার কথাটাই কিন্তু সেদিন এই মা বোনেরা আর বিশ্বাস করতে পারেননি। হ্যাঁ, রাজ্যের একটা মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের হাতকে শক্ত করার জন্য ভেবেছিলেন যে তাদের হাতে কিছুটা হাত খরচা পৌঁছে দেওয়া দরকার, তাই তিনি প্রথমে এই প্রকল্পটি 500 টাকা দিয়ে শুরু করলেও ধীরে ধীরে এটাকে বাড়িয়ে নিয়ে যান 1500 টাকায় এবং প্রত্যেকটা মহিলার হাতকে শক্তপোক্ত করেন এবং ডাইরেক্ট মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেন। না, তিনি কোনো বাছবিচার করেননি। তিনি দেখেননি যে কে হিন্দু, কে মুসলিম, কে আদিবাসী, কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে বড়লোক, কে গরিব, কিচ্ছু এসব নিয়ে বাছবিচার করেননি। তিনি শুধু একটাই বিষয় দেখেছেন যে এই নাগরিকটা আমার পশ্চিমবাংলার ভোটার কিনা। যদি এমনটা হয়ে থাকে তাহলে 25 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা মানুষের লক্ষ্মীর ভান্ডার সুনিশ্চিত করে দিয়েছিলেন তৎকালীন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তার বক্তব্যে এটাও ফুটে উঠেছিল যে 60 বছরের পরে লক্ষ্মীর ভান্ডারটি অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে বার্ধক্য ভাতাতে, অর্থাৎ সারা জীবন আমৃত্যু একটা মহিলা কিন্তু এই প্রকল্পের সুবিধা পেয়ে যেতেন। কিন্তু সেদিন এই যে আজকে মা বোনেদের কান্নাকাটি, অভিযোগ, এনারা বলছেন যে আমরা কি দোষ করেছি, সেদিন এই দোষটাই এনারা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাটাকে সেদিন তারা বিশ্বাস করেননি। পরিবর্তে তিনি একটা চকলেটের যে চকচকে প্যাকেট রয়েছে সেই চকচকে প্যাকেটে মোড়ানো একটি কথাকে বিশ্বাস করে নিয়েছিলেন, যে চকলেটের প্যাকেটটার মধ্যে লেখা ছিল 3000 টাকা। দেখুন, মহিলাদের 1 জুন ঢোকাবো 3000, 1500 টাকা আমরা 1 জুন ঢোকাবো 3000। সেদিন এই যে প্রচার, এই প্রচারের মধ্যেই সকলে নিজেদেরকে ঢুকিয়ে নিয়েছিলেন এবং ভেবেছিলেন যে 1500 টাকা আমরা তো ডবল পাবো। আর এই ডবলের যে নেশা, এই ডবলের নেশাতেই কার্যত যেটা পাচ্ছিলেন সেটাই কিন্তু এই মা বোনেদের চলে গেল। আসলে হিরে এবং কাঁচ দুটোই কিন্তু চকচক করে, অনেক ক্ষেত্রে পিতল এবং সোনা দুটোই কিন্তু একই ধরনের লাগে, কিন্তু আমরা কোথায় গিয়ে সেটা যাচাই করে থাকি? যারা জহুরি থাকে, যারা সোনার উপর হীরের যাচাই করার কাজ করে থাকে, তাদের কাছে গিয়ে আমরা যাচাই করে একেবারে নিশ্চিন্ত হয়ে নিই যে কোনটা হিরে, কোনটা কাঁচ, কোনটা সোনা, কিংবা কোনটা ইমিটেশন বা পিতল। কিন্তু এই সমস্ত মা বোনেদের কাছে সেই সুযোগ কি ছিল? হ্যাঁ, আমি বলবো এই মা বোনেদের কাছেও সেই সুযোগ ছিল। কারণ ভারতীয় জনতা পার্টি যখন পশ্চিমবঙ্গে এই প্রতিশ্রুতি প্রত্যেকটা নির্বাচনী সভায় দিচ্ছিল, তখন এই ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের প্রায় 19টা রাজ্যে নিজেদের ক্ষমতা কিন্তু ইতিমধ্যেই কায়েম করে রেখেছিল। আর এই 19টা রাজ্যের অন্নপূর্ণা ভান্ডার বলুন, কিংবা লড়কি বাহেন প্রকল্প বলুন, কিংবা আরো যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে, সেই প্রকল্পের উদাহরণ টেনে টেনে আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তারা কিন্তু দুটো বিষয়কে পরিষ্কারভাবে পাশাপাশি রেখে বারবার সচেতনতার কাজ করেছিল। কিন্তু সেদিন আমাদের এই ভিডিওগুলো ভিউজ পেলেও সেই ভিডিওর মধ্যে যে আসল সত্য বাস্তব কথাটা আমরা বলেছিলাম, সেই কথাটা সম্ভবত মা বোনেদের কানে পৌঁছায়নি। তাই সেদিন মা বোনেরা কাঁচকেই হিরে ভেবে নিজেদের ঘরে নিয়ে যাওয়ার কাজ করেছেন। আর আজকে অন্নপূর্ণা ভান্ডারের নামে এইভাবে প্রত্যেকটা জায়গায় রাস্তায় মহিলাদেরকে নেমে নিজেদের আন্দোলনকে গড়ে তোলার চেষ্টা করতে আসছে। আর শুধু এই সাধারণ মা বোনেরা নয়, আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপির শাসনের মাত্র 3 মাসের মধ্যে এই অন্নপূর্ণা ভান্ডারের ছোবলটা এতটাই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে, বিজেপির মহিলা মোর্চার যারা নেত্রীরা রয়েছেন তারাই বিজেপি সরকারের আন্ডারে থাকা পঞ্চায়েতগুলোর মধ্যে আন্দোলন বা ধর্ণা প্রদর্শন করতে যাচ্ছে। দেখুন, জমা দিয়েই যাচ্ছে, টাকা আর ঢুকেনি। যা চাকরি করতে হবে টাকা ঢুকেছে, আমরা মাঠের কাছে জমা টাকা ঢুকেছে। যত টিএমসি লোকটা খাবে না, ঢুকি কোনো কথা পাওয়া যাবে ভয়। কে ভয় করে? সে ভয়ের দিন নেই, কেটে গেছে ভয়ের দিন। না ক্যামেরাটা শোনা নেই, সে ভয়ের দিন নেই, সেদিন কেটে এখন সেনা ঢুকেই যাচ্ছে, আরে 500 টাকা খরচ হয়ে গেল, হাত ব্যথা হয়ে গেল, শুধু যত পয়সা দেয়নি, কেউ পেয়েছে 1 মাস, কেউ পেয়েছে 2 মাস। সরকারের গাফিলতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মধ্য দিয়ে। এটাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে। সেটা হ্যাঁ, এই দৃশ্য দেখে ভাববেন না যে এটা অন্য কোনো রাজ্যের ছবি কিংবা এই বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে। না, একেবারেই নয়। ভারতীয় জনতা পার্টির 3 মাসের সরকারের মধ্যে তাদের দলেরই মহিলা কর্মীরা পঞ্চায়েতে গিয়ে এই ধরনের আন্দোলন করছে যে তাদের নাকি অন্নপূর্ণা ভান্ডার ঢুকছে না। তবে এনাদের মধ্যে অনেকেরই ধারণা রয়েছে যে ওই পঞ্চায়েতটি সম্ভবত তৃণমূল কংগ্রেসের কোনো মেম্বারের দ্বারা পরিচালিত, তার জন্য হয়তো এই ধরনের কাজগুলো চলছে, কিন্তু একেবারেই নয়। আজকে আপনারা চিন্তা করে দেখতে পারেন যে এই পশ্চিমবঙ্গের একাধিক সাংসদ, একাধিক বিধায়ক
বিধায়ক যারা তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিল, বিধানসভায় গিয়েছিল, পার্লামেন্টে গিয়েছিল, তারা এতটা ভয়ে ভীতু হয়ে গিয়েছেন যে তারা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ভারতীয় জনতা পার্টির হাতকে শক্ত করছে। তাই এই সমস্ত বড় বড় যখন হেভিওয়েট নেতারা ভারতীয় জনতা পার্টির এই প্রবল শক্তির কাছে মাথা নত করে নিচ্ছে, তখন পঞ্চায়েতের কোনো তৃণমূল কংগ্রেসের সভাপতি বা মেম্বারের ক্ষমতা রয়েছে নিজের ইচ্ছা মতো অন্নপূর্ণা ভান্ডারটাকে কোনো না কোনো ব্যক্তির কাছে পাঠিয়ে দেওয়ার মতো? একেবারেই নয়। এই যে পঞ্চায়েত, এই পঞ্চায়েত সেই কাজটাই করছে যে কাজটা তাদেরকে রাজ্য সরকার একেবারে নির্দেশ মোতাবেক করার জন্য হুকুম দিয়ে যাচ্ছে। তাই পঞ্চায়েতকে ভুল বোঝা একেবারেই এই সমস্ত মহিলাদের ভুল হয়ে থাকতে পারে, কিন্তু তাদের মনে আক্রোশটা একবার চিন্তা করুন যে তাদের রাজ্য সরকার চলছে, অথচ তারাই পঞ্চায়েত অফিস ঘেরাও করছে তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজ্য সরকার বলছে যে এই মাসের অন্নপূর্ণা ভান্ডারটা 15ই আগস্টের পরে হয়তো আসতে পারে, মানে যাদের অ্যাকাউন্টে আসবে তারা পেলে ওই 15 তারিখের পরে পেতে পারে। কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই, কোনো ডেট নেই। এই গত 3 মাস ধরে আমরা এমনটাই দেখে আসছি। আজকে মাসের 5 তারিখ, আর বিগত সরকারের দেওয়া যে লক্ষ্মীর ভান্ডার ছিল, সেই লক্ষ্মীর ভান্ডারটি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কোনো মা বোনকে কখনো পৌরসভা, পঞ্চায়েত কিংবা বিডিও অফিসে দৌড়াদৌড়ি করতে হয়নি। তারা নিশ্চিতভাবেই সকালে ঘুম থেকে উঠে তাদের ফোনে মেসেজটা দেখতে পেয়ে গিয়েছিল। আর সেই যে নেশা, সেই যে অভ্যাস, সেই অভ্যাসটা আজকে যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, এই মা বোনেরা আর সহ্য করতে পারছে না, নিজেদের সেই ফেলে আসা দিনের কথা মনে করছেন। আর আমি আপনাদেরকে তো ভিডিও দেখালামই পুরনো দিনের, যে কোন ভিডিওটা সেদিন তারা বিশ্বাস না করে কোন ভিডিওটা তারা বিশ্বাস করেছিলেন, তার জন্য আজকে তাদের এইভাবে পস্তাতে হচ্ছে। আমি একটি বিশেষ ভিডিও আপনাদেরকে দেখাবো, যেখানে একটি গ্রামের মধ্যে প্রত্যেকটা মহিলা আজকে কিভাবে সেই পুরনো দিনের লক্ষ্মীর ভান্ডারকে স্মরণ করছে, এবং যদি ইংরাজি ভাষায় বলতে হয়, একটু আপডেটেড ভাষায় বলতে হয়, তাহলে বলতে হবে মিস করছে। দেখুন। টাকা ঢুকেনি এখনো পর্যন্ত দুবার কাটে টাকা ঢুকেনি, একবার পাইনি, একবার পেয়েছি। প্রথমবার পেয়েছিলেন? হ্যাঁ, প্রথমবার পেয়েছি। তারপর আর পাননি? না। প্রথমবার পাওয়ার পর অনলাইন দরখাস্ত করেছিলেন? দিয়ে আমার পেমেন্ট ফেল দেখাচ্ছিল। লক্ষ্মী ভান্ডারের কথা মনে পড়ছে? হ্যাঁ, মনে পারবে না কেন? বিগত দিনে পেয়ে আসছিলেন। লক্ষ্মীর ভান্ডার পেতেন তো? হুম প্রত্যেকবারই পেয়েছেন লক্ষ্মীর ভান্ডার? হুম কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না, এতে কি হতাশা? এখন যদি না দেয় তো কি করবো? এখন হতাশা হইতে এসে মানুষের। পাইনি, একবারও একবারও পাইনি। ছিলেন? হ্যাঁ, অনলাইনে না অফলাইনে? অফলাইনে দিয়েছিলাম, অনলাইনেও দিয়েছিলাম। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারও ভালো ছিল। ভাবতে পারিনি যে এইভাবে এরকম হবে। আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই, আমরা অন্নপূর্ণা ভান্ডার চাই না। আবার আসুক, দিদি আসুক। আমি একবার পেয়েছি। অভিযোগ করছেন যে অন্নপূর্ণা ভান্ডার আর দেবে না, বন্ধ হয়ে গেছে। না, সেটা করলেও অসুবিধা নেই। এখন কি করব যদি নাই দেয়? গত দিনে আপনারা লক্ষ্মীর ভান্ডার পেতেন? হ্যাঁ, পেতাম। ভালো হতো। আর যদি না দেয় তাহলে আর কিছু করার নেই। মানে ওদের যেটা হাত খরচা লাগতো সেটা নিজের মতো নিজে করে চালাতে পারতাম, স্বামীর কাছে চাওয়া লাগতো না। অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন? হ্যাঁ, 2বার পেয়েছি, এবার পাইনি। বন্ধ করে দিয়েছে, সেটা তো সব দেখে খারাপ। মানে প্রতিশ্রুতি দিয়েছিল যে দেবো বলে, কিন্তু প্রতিশ্রুতি যদি না দেয় তাহলে তো এটা তো খারাপ। মানে সরকার আমরা পরিবর্তন চেয়েছিলাম, নিশ্চয়ই পরিবর্তন দরকার ছিল, এবং আমরা চেয়েছিলাম যে পরিবর্তন হোক, কিন্তু যেগুলো প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি যদি না রাখে তাহলে তো সেটাই খারাপ লাগবে, আমাদেরও খারাপ লাগছে। যদি আমরা প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো বাস্তবায়িত করছে না, এইটাই খারাপ লাগছে। আর মেয়েদের কম দিক, তবে দিক, সবাইকে দিক, টাকাটা যেন ঠিকঠাক টাইমে আমরা পাই, সেটাও আমার মেয়েদেরও তো দরকার। দিচ্ছিল, সেটা ভালো দিচ্ছিল। আর হ্যাঁ, দিলে সবাইকে দিক, না দিলে একদম পুরোপুরি বন্ধ করুক। মাঝে মাঝে কাউকে দিবে, কাউকে দেবে না, এটাও ঠিক না। মেয়েদের প্রত্যেকটা নিয়ত কোনো না কোনো কারণে খরচা হচ্ছে, অসুখ বিসুখে হোক, বাড়ির পরিবারের ছেলেপিলেদের জন্য হোক, প্রয়োজন তো লাগছে। আর হচ্ছে আমারও ওষুধ বিষুধ লাগে, প্রয়োজন লাগবেই। কি বলেন তো, এই যে পাওয়ার পরে না পাওয়া, এটা খারাপ লাগে। আমি বলছি, আমি একবারও পাইনি। অফলাইন করেছি, অনলাইন করেছি, তারপরে পরের বার ফর্ম জমা দিয়েছি, ভিডিওতে গেছি, কোনোটাই পাইনি। দেখলেন আপনারা? তবে এসব ছোটখাটো যে সমস্ত আমাদের মতো ইউটিউবার রয়েছে, কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, তাদের রিপোর্টিং, তারা মানুষের মূল যে এখন সমস্যাটা, সেই সমস্যাটা তুলে ধরার জন্য নিজেরা ভয় ভীতি কাটিয়েও মানুষের দোরগোড়ায় গিয়ে তাদের সেই লক্ষ্মীর ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডারের মধ্যে যে ডিবেট রয়েছে সেটা আপনাদের সামনে পৌঁছে দেওয়ার কাজ করছে। কিন্তু এই যে ভারতবর্ষের 157 নম্বর র্যাঙ্কে থাকা মিডিয়া, যে মিডিয়া এখন পশ্চিমবঙ্গে দারুণভাবে বিস্তারিত হয়ে কাজ করছে, তারা এই মা বোনেদের যে কষ্টের বিষয় রয়েছে, মা বোনেরা চিন্তায় রয়েছে, মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাচ্ছে না, সেটা নিয়ে কি সরকার পক্ষকে একটাও প্রশ্ন করছে? না। সেটা নিয়ে তারা সরকার পক্ষকে প্রশ্ন না করলেও তারা সরকারের কাছ থেকে যাতে ঠিক মতো সরকারি বিজ্ঞাপন পাওয়া যায়, তারই জন্য দফায় দফায় মলমটা কিন্তু বা মাখনটা কিন্তু সরকারকে খুব সুন্দর লাগিয়ে যাওয়ার কাজ করছে। রাজ্যে এখন একাধিক ইস্যু থাকলেও এই রাজ্যের বর্তমান সরকারে লেগেছে মসজিদের মাইক খোলাতে, যেন মসজিদের মাইকটা খুললেই পশ্চিমবঙ্গ রাতারাতি একেবারে লন্ডন কিংবা আমেরিকার ক্যালিফোর্নিয়ার মতো জায়গায় পৌঁছে যাবে।
আর আমাদের রাজ্যের প্রত্যেকটা বাসিন্দার আর কোনো রকমের কোনো দুশ্চিন্তা থাকবে না। তবে এই সব বিষয় নিয়ে যখন রাজ্য সরকারকে কিছুটা প্রশ্ন করার দরকার আমাদের রাজ্যের মিডিয়ার, তখন সেই মিডিয়ায় এই রাজ্য সরকারকে একটু বেশি খুশি করার চেষ্টা করছেন। দেখুন, শুরু হয় কাক ভোর থেকে, তারপর দুপুর, বিকেল, সন্ধে, শেষ হয় সেই রাতে গিয়ে। যাদের বাড়ির কাছাকাছি মসজিদ রয়েছে তারা দিনে 5 বার এই শব্দ শুনতে পান। আরো নির্দিষ্ট করে বললে শুনতে হয়, এটা আজানের আওয়াজ। ইসলামের 5 ওয়াক্ত ফরজ নামাজের জন্য প্রতিবার নামাজের আগে এই আজান দেওয়া হয়ে থাকে। ধর্মপ্রাণ মুসলিমদের জন্য এই আওয়াজ শ্রুতি মধুর। কিন্তু বাকিরা, যারা ইসলামে বিশ্বাসী নন, যারা কাক ভোরেই বিছানা ছেড়ে উঠতে চান না, যারা দুপুরে একটু ভাত ঘুম দিতে চান কিংবা কোনো কাজে ব্যস্ত থাকেন, রাতে তাড়াতাড়ি শুয়ে পড়তে অভ্যস্ত যারা, তাদের প্রত্যেকের কাছেই অনেক সময় এটা অযাচিত। তাদের কেন জোর করে আজান শোনানো হবে? কেন তাদের দিন বা রাতের ঘুমে ব্যাঘাত ঘটানো হবে? কিংবা কোনো একটা কাজ শুধু এই শব্দের জন্য থামিয়ে দিতে হবে? এর যুক্তিযুক্ত কোনো উত্তর নেই। আর এই বিতর্ক নিয়ে শুরু করছি আজ যা বলবো সত্যি বলবো। না না না, আমি আপনাকে অর্থাৎ অনেক শ্রদ্ধেয় সাংবাদিক আপনি মৌপিয়া দেবী নাম নিয়েই বলছি, এবং আইন আদালত সব খোলাই রয়েছে, আপনাদের চোখে পড়লে আমার নামে কোনো রকম মামলাও করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু একটা কথা আমি বুক ঠুকে বলতে পারি যে যা বলছেন আপনি সেটা সত্যি বলছেন না। যা বলছেন আপনি এই সত্যি বলছেন না। এই যে একটা ট্যাগ লাইন রয়েছে, এই ট্যাগ লাইনে নিজের শোটা চালানোর চেষ্টা করুন, কারণ যে কথাটা আপনাদেরকে শিখিয়ে দেওয়া হয় আপনারা সামনের টেলিপ্রম্পটার দেখে এবং হাতের ওই যে রিমোটটি রয়েছে ওই রিমোটটি দিয়ে সেই কথাটাই মানুষের মনে হ্যামার করার চেষ্টা করে থাকেন। আজকে সাংবাদিকতার এটাই প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে। কি সুন্দর সুফি মিউজিক বাজছে পেছনে, আপনারা শুনতে পারলেন। অর্থাৎ এই সাংবাদিকতাটাকে একটা সুন্দরভাবে নতুন নাটকের মোড় দেওয়া হচ্ছে। সুফি মিউজিক চালিয়ে আপনাদের কানটার মধ্যে এই সংবাদটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে, বা যদি আপনাদেরকে সোজা ভাষায় বলা চলে তাহলে বলতে হবে যে আপনাদের সুন্দরভাবে ব্রেন ওয়াশ করা চলছে। আমাদের আজকে 37 বছর বয়স হতে চললো, একাধিকভাবে আমরা দিনের পর দিন এই মুসলিম এরিয়াতেও কাটিয়ে আসার পরেও একদিনের জন্য মনে হয়নি যে আজানটি আমাদের জীবনটাকে ওষ্ঠাগত করে দিয়েছে। কারণ ভারতবর্ষের এই কালচারই ছিল যে কোনো রকম বিশেষভাবে বিশেষ সম্প্রদায় বা আমাদের সংখ্যালঘু সম্প্রদায় যদি এই আজান করত তাহলে তারাও নির্দিষ্ট রীতিনীতি মেনেই করতো, এবং কোনোদিনও কোনো হিন্দুদের কষ্ট হোক বা অন্য জাতির কষ্ট হোক, সমস্যা হোক, তারা এটা কখনো ইচ্ছাকৃতভাবে কোনোদিনও চিন্তাও করেনি। আর বিভিন্ন জায়গায় যেখানে মসজিদ রয়েছে সেই মসজিদ লাগোয়া এলাকাতে প্রায় 95% মুসলিমরাই বাস করে থাকে। তাই সেই মাইকের যে আজানের আওয়াজ, সেই আজানের আওয়াজটা খুব বেশি একটা হিন্দুর বাড়িতে সকাল 4টের সময় ঢুকে গিয়ে তাকে ঘুম থেকে তুলে দেওয়া হয় না। এগুলো শুধুমাত্র আপনাদের মতো মিডিয়া এবং বিশেষ কিছু রাজনৈতিক দল রয়েছে যারা এই রাজ্যের একাধিক ইস্যুকে ঢেকে দেওয়ার জন্য এই ধরনের বিতর্কের সৃষ্টি করে দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াই লাগিয়ে রাজ্যের বা দেশের আসল ইস্যু থেকে মুখ ঘোরানোর চেষ্টা করে। তবে কি জানেন, এই সমস্ত বিষয়গুলো করে মানুষকে এগুলোর মধ্যে লাগিয়ে রাখতে হবে। সন্ধ্যাবেলায় মানুষের মনের মধ্যে এগুলোকে ঢুকিয়ে দিতে হবে। মিডিয়া আপনার ফোনে এই সমস্ত কথাকে চালিয়ে দিতে হবে যাতে সারাদিন আপনি এই সমস্ত কিছু বিষয় নিয়ে ব্যস্ত থাকুন, আর আপনারা আসল ভারতবর্ষের যে এখন অবস্থাটা হয়ে দাঁড়িয়েছে সেটা যেন আপনাদের চোখে না পড়ে। সেটা কি? সেটা পড়বে নেতার ছেলেরা বিদেশে, আর আপনার আমার ছেলে যখন সরকারি স্কুলে পড়াশোনা করতে যাবে তাদের সুবিধার জন্য ঠিক মতো রাস্তায় কোনো ব্রিজও থাকবে না। হ্যাঁ, মধ্যপ্রদেশের দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেটা তথাকথিত ডবল ইঞ্জিন শাসিত রাজ্য। আর এই ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে নাকি একেবারে স্পেস টেকনোলজির মাধ্যমে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হয়েছে, কিন্তু যে ভিডিও আজকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, বা বলা ভালো যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, সেটা আমাদের ভারতবর্ষের নাক কাটিয়ে দিচ্ছে গোটা বিশ্বের সামনে। যে ভারতবর্ষের এই যে গণতন্ত্র চলছে, এই গণতন্ত্রের একাধিক নেতাদের ছেলেরা, তারা তো কেউ এই রাজ্যে পড়ে না, এই দেশে পড়ে না, তারা তো যায় বিদেশে পড়াশোনা করতে। কিন্তু আমাদের ছেলেমেয়েরা যখন স্কুলে পড়াশোনা করতে যাচ্ছে তাদের অবস্থাটা বা জীবনের ঝুঁকি নিয়ে চলার যে দৃশ্য সেটা দেখুন আপনাদের স্ক্রিনে। শিক্ষার পথে যেন মৃত্যু ফাঁদ। এই দৃশ্য মধ্যপ্রদেশের বিদিশা জেলার কাকরাউয়া গ্রামের।
স্কুলে পৌঁছতে প্রতিদিনই প্রাণ হাতে নিয়ে উফানতোলা স্টপ ড্যাম পার হতে হচ্ছে ছোট্ট ছোট্ট পড়ুয়াদের। নিচে ভয়ঙ্কর নদী এবং তার ড্যাম, আর সেই ড্যামের যে জল রয়েছে সেই জলে যদি একটা ছোট্ট পেন্সিল পড়ে সেটাও ভেসে যে কোথাও চলে যাবে সেটার কোনো হদিশ নেই। সেখানে একটা যদি মানুষ পড়ে যায় তাহলে তার জীবনের সাথে কি হতে পারে আপনারা কল্পনা করে দেখুন। আর সেখানেই আমাদের ছোট্ট ছোট্ট ভারতবর্ষের ভবিষ্যৎ, যারা কেউ বাড়িতে স্বপ্ন দেখে বেরোচ্ছে যে আমি আগামী দিনে এপিজে আব্দুল কালাম হব, কিংবা আগামী দিনে অটল বিহারী বাজপেয়ী হব, কিংবা আগামী দিনে আমি রাজীব গান্ধী হব। কেউ কেউ তো ভাবছে আমি সায়েন্টিস্ট হব, কেউ ডাক্তার হব, কেউ সিনেমা আর্টিস্ট, কেউ সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি হব। তাদের মধ্যে এই ধরনের একটা দৃশ্য দেখা যাচ্ছে যে তারা সেই জীবনটা কতটা ঝুঁকি নিয়ে আজকে স্কুলে যাচ্ছে। মধ্যপ্রদেশের দৃশ্য, সেই মধ্যপ্রদেশের এই ড্যামের উপরে কোনো ব্রিজ নেই এবং কোনো সঠিক রাস্তাও নেই এই বাচ্চারা যাতে স্কুলে পৌঁছাতে পারে। কিন্তু এই বাচ্চাদের ভবিষ্যৎকে নষ্ট করছে যে সমস্ত নেতারা, সেই নেতাদের ছেলেরা আজকে আমেরিকা থেকে ফিরছে ডাক্তারি পড়ে, এবং সেইটারও ভিডিও দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বহাল তবিয়তে। হ্যাঁ, মধ্যপ্রদেশেরই এক মন্ত্রী, যার আন্ডারে দেখার দায়িত্ব ছিল যে এইখানকার ব্রিজটা যাতে ঠিকমতো তৈরি হয়, বাচ্চারা যাতে ঠিকমতো স্কুলে যেতে পারে, তিনি সেটা না দেখে তার ছেলেকে চলে যাচ্ছেন একেবারে বিমানবন্দরে আনতে, কারণ সেই বাবুর ছেলে বিদেশ থেকে ডাক্তারি পড়ে ফিরছে। দেখুন, দেখুন, ভাবুন এবং কল্পনা করুন যে আমাদের ট্যাক্সের টাকায় কিভাবে এনারা মাতব্বরি করে, এবং এই ট্যাক্সের টাকাটা যাদের জন্য কাজে লাগানো দরকার তারা নিজেদের জীবনটা ঝুঁকি নিয়ে একটা স্কুলে পৌঁছাতে হচ্ছে তাদেরকে। আপনারা কল্পনা করে দেখেছেন? আর এই মধ্যপ্রদেশের মন্ত্রী, যিনি তার ছেলেকে বিদেশ থেকে ডাক্তারি পড়ে আসার জন্য এয়ারপোর্টে রিসিভ করতে যাচ্ছেন, সেই মধ্যপ্রদেশের মন্ত্রীরই বক্তব্য ছিল যে ভারতবর্ষে ডাক্তারি যে পরীক্ষা হয়, যে পড়াশোনাটা হয়, সেটা হিন্দিতে করে দেওয়ার দরকার, কারণ হিন্দি আমাদের ভারতবর্ষের সব থেকে অন্যতম ব্যবহৃত ভাষা। আর নিজের ছেলেকে ভারতবর্ষে হিন্দিতে ডাক্তারি পড়ার কথা বলেন না, তিনি নিজের ছেলেকে পাঠান বিদেশে ডাক্তারি পড়াতে, এবং তার ছেলে যখন এয়ারপোর্টে আসেন এনারা এত বড়ই মূর্খের মতো কাজ করেন যে সেটা আবার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে লোককে বহাল তবিয়াতে দেখান। আর আপনারা যারা এদেরকে ভগবান বানান, যারা এদেরকে দেখে জয় জয় স্লোগান তোলেন, তারা একবার কল্পনা করে ভাবুন যে আপনার ছেলে মেয়েটা স্কুলে যাওয়ার জন্য কি ধরনের ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে। আমি এখানে কোনো রাজনৈতিক দলের যে নিচুতলার কর্মী হয়েছে তাদের বিরোধী নয়, তাদের প্রত্যেকের বন্ধু হতে চাই আমি, প্রত্যেকের সঙ্গে থাকতে চাই আমি, যে কোনো ভাবে তাদের পাশে দাঁড়াতে চাই আমি। কিন্তু আমি এই ভারতবর্ষের নোংরা রাজনীতির ওপরে বসে থাকা যে সকল রাজনৈতিক দলের আজকে নেতারা রয়েছে, তারা যেভাবে আমাদের ভারতবর্ষের জনতার যে মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ডটাকে উই পোকার মতো খেয়ে দিচ্ছে, তাই তাদের বিরোধিতা আমি এইভাবেই করি। আসুন, এরপরে আমি আপনাদেরকে একটি বিধানসভার খবর শোনাই। বিধানসভায় গতকাল এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের বিধানসভার ইতিহাসে এই রকম নজির কিন্তু একদিনও নেই যে কোনো বিধানসভার মার্শালকে কোনো সরকার পক্ষ সাসপেন্ড করে দিয়েছে। ভাবতে পারেন, কল্পনা করতে পারেন যে এর পেছনে কি রাজনীতি থাকতে পারে? প্রতিহিংসার রাজনীতি? অনেকে বলছেন হ্যাঁ প্রতিহিংসা থাকতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য নেই। কিন্তু বিধানসভার মার্শাল, যে মার্শালদের খুব একটা সামনে আজ পর্যন্ত দেখা যায় না, যে মার্শালদের খুব একটা খবর শোনা যায় না, সেই বিধানসভার মার্শালরা চিরকাল অন্তরালের মধ্যেই থাকেন। এই বিধানসভার মার্শালরা কখনো কংগ্রেসের আমলে, কখনো সিপিএম এর আমলে, কখনো তৃণমূল কংগ্রেসের আমলে কাজ করে এসেছে, কিন্তু কোনোদিনও কেউ সাসপেন্ড হয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসতেই বিধানসভার মার্শালকে সাসপেন্ড করে দেওয়া হলো কর্তব্যের গাফিলতির জন্য, এবং বিধায়কদের সঙ্গে নাকি দুর্ব্যবহার করা হয়েছে এমন গাফিলতির জন্য। এই বিষয়ে কুণাল ঘোষ একটি প্রেস কনফারেন্সে প্রশ্ন তুলে দিয়েছেন। আমি শোনাবো আপনাদেরকে তার প্রেস কনফারেন্সের কিছুটা অংশ, এবং তারপরে আমি আরো একটি চিত্র দেখাবো যেখানে আজকে পশ্চিমবঙ্গের কিছু পুলিশের আসল চিত্র আপনাদের সামনে ফুটে উঠবে, যাদেরকে কেন এখনো পর্যন্ত সাসপেন্ড করা হচ্ছে না এই প্রশ্ন তো উঠাবই। দেখুন, বিধানসভার মার্শালকে সাসপেন্ড করা হয়েছে বলে শুনেছি। এটা একটা নজিরবিহীন ঘটনা। আমি সাংবাদিকতার সূত্রে প্রায় 90 সাল থেকে এই বিধানসভায় আসি। আমি হাসিম আব্দুল হালিমকে দেখেছি, বিমান বন্দ্যোপাধ্যায়কে পরে দেখেছি, এখন মাননীয় রথীন বসুকে দেখলাম। আমি পরিষ্কার বলছি যে মার্শাল এমন কি অন্যায় করলেন যে মার্শালকে সাসপেন্ড করতে হয়। আমি জয়ন্ত মজুমদারের মতো প্রবাদ প্রতিম মার্শালকে দেখেছি। জয়ন্ত বাবুর পর থেকেই কিন্তু এই দেবব্রত বাবু আছেন। 2007 সাল থেকে এই মার্শাল দেবব্রত মুখোপাধ্যায় তিনি এখানে আছেন। হালিম সাহেবের মতো প্রবাদ প্রতিম স্পিকার, তার নেতৃত্বে 4 বছর কাজ করেছেন, 15 বছর বিমান বন্দ্যোপাধ্যায়, আর সবে এখানে শুরু হয়েছে একজন অভিজ্ঞ মার্শাল।
তাকে সাসপেন্ড করা হয়েছে। প্রথম কথা, এটা অনারেবল স্পিকার জানেন কি জানেন না, প্রিন্সিপাল সেক্রেটারির কোনো এখতিয়ার নেই সুয়োমোটো মার্শালকে সাসপেন্ড করার। যদি স্পিকারের অজান্তে সুয়োমোটো প্রিন্সিপাল সেক্রেটারি সাসপেন্ড করে থাকেন, অবিলম্বে সাসপেনশন উইথড্র করতে হবে, অবিলম্বে সাসপেনশনটা উইথড্র করতে হবে যদি স্পিকারের অজ্ঞানে এটা হয়ে থাকে। অন্যথায় স্পিকার সাহেবকেও বলবো, এটা দেখুন, মার্শাল আপনারা যে অভিযোগ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে হাস্যকর, তার জন্য একজন মার্শালকে সাসপেন্ড। আরে কদিন আগে তো আপনি এই মার্শালকেই বলেছিলেন মার্শাল কুণাল ঘোষকে বার করে দাও, আমায় তো চ্যাংদোলা করে এই লোকটি বার করেছিল এবং তার স্কোয়াড। আজকে সেই কুণাল ঘোষ তার পাশে দাঁড়িয়ে বলছে ওইভাবে বার করা যায় না, ওইভাবে সাসপেন্ড করা যায় না। মার্শাল সাসপেন্ড মানে এটা বড় ব্যাপার, এটা বিধানসভার মান সম্মান ব্যাপার সারা ভারতবর্ষের ক্ষেত্রে, এটা বোঝার ক্ষমতা আছে এদের। তাও আবার হাউস চলছে না, ওনাদের কি প্রোগ্রাম, সেখানে নাকি পান থেকে চুন খসেছে, মার্শাল সাসপেন্ড হয় কখনো? শুনলেন আপনারা, এ একেবারে অনন্য নজির, আর এই নজির কখনো দেখা যায়নি, নজিরবিহীন ঘটনা। এবং আমাদের কাছে সূত্র মারফত অনেক খবর রয়েছে যে এর পেছনে কেন বহু মানুষ প্রতিহিংসার কথা তুলছেন, এর পেছনে কারণ যেগুলো রয়েছে সেই কারণ আমি একদিন বিস্তারিতভাবে আপনাদের কাছে লাইভে এসে শোনাবো। কিন্তু তার আগে আরো কিছু তথ্য জোগাড় আমাদেরকে করতে হচ্ছে। কিন্তু আপনাদেরকে একটা হিন্টস দিয়ে রাখি যে কেন এই ধরনের প্রতিহিংসামূলক এই মার্শালের সঙ্গে কাজ করা হচ্ছে, সেটা নিশ্চয়ই আপনাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। বিভিন্ন এই রাজ্যের যে সমস্ত ঘটনা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। তবে আমি একটা কথা বলবো, যেটা আজকে এনার বিরুদ্ধে অর্থাৎ এই মার্শালের বিরুদ্ধে অভিযোগ লাগানো হয়েছে, সেটা হচ্ছে কর্তব্যের গাফিলতি এবং বিধায়কদের সঙ্গে নাকি কোনো দুর্ব্যবহার তিনি করেছেন। বেশ ভালো কথা, তার জন্য রাজ্য সরকার যদি ব্যবস্থা নিয়ে থাকে খুব ভালো কথা, সাসপেন্ড করেছেন, তদন্ত করবেন, একেবারে নিশ্চিতভাবে আমরা এই বিষয়ের সমর্থন করলাম। কিন্তু এরপরে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো, সেখানে রাজ্য সরকারের কাছে প্রশ্ন করতে চাই যে এই পশ্চিমবঙ্গের সরকারি পুলিশরা কি একেবারে পাল্টে গিয়েছে? তারা কি নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করছে? তারা কি বিশেষ কোনো রাজনৈতিক দলের মদত থাকার জন্য এই ধরনের ঘটনা আজকে আমাদের ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের নাগরিকদের সঙ্গে করতে পারে? একটা পশ্চিমবঙ্গের পুলিশ কিভাবে ক্ষমতা পায় কোনো রাজ্যের নাগরিককে তার মা তুলে গালাগালি করতে? হ্যাঁ, এমনই ভিডিও আমাদের হাতে এসে পৌঁছেছে, যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো এবং রাজ্য সরকারের কাছে এই বিষয়ে অবশ্যই তো প্রশ্ন করব যে যদি বিধানসভার মার্শাল কর্তব্যের গাফিলতির জন্য সাসপেন্ড হতে পারে, তাহলে এই পুলিশরা কেন এখনো পর্যন্ত সাসপেন্ড হয়নি? দেখুন। উল্টো পাল্টা গাড়ি দেবেন না, উল্টো পাল্টা গাড়ি দেবেন না, ঠিক আছে? উল্টো পাল্টা গাড়ি, এই স্যার ঠিক আছে, গায়ে হাত তুলছে, উল্টো পাল্টা গাড়ি দেবেন না, ঠিক আছে? তুই পারমিশন নিয়ে আমার ভিডিও করছিস? হ্যাঁ, আবার ভিডিও করছিস আমার আবার নেবে হ্যাঁ নেবে আবার ভাই গাড়ি বাচ্চা গাড়ি হ্যাঁ মারবা গায়ে তুলছে, গায়ে তুলছে আপনি নিজে আমাদের 4 টাকায় মাইনে দেবো, মগা খায় আমার কথা, হ্যাঁ পারবেন না। আপনাকে এখন একটা কথা বলিনি, আমি একটা কথা বলিনি, ঠিক আছে? এই যে ভিডিওটা রইলো, ঠিক আছে? আপনি দেখে নেন কি করতে পারি আমার গাড়ি, ঠিক আছে? ভিডিওটা দেখে নেন কি করতে পারি আপনার, ঠিক আছে? গায়ে হাত তোলা তো আপনার বের করে দেবো। আমি তো বললাম আপনার বালচিনি কি হারিয়েছি বুঝতে পেরে যাবেন, ঠিক আছে? কোনটা ঠিক আছে বুঝতে পেরে যাবেন। হ্যাঁ, দেখুন, পুলিশের টাকা তোলার যে ভিডিও বা একাধিক যে সমস্ত অভিযোগ, সেগুলো কিন্তু আমরা সকলেই জানি। আর এই বিষয়ের একাধিক ভিডিও আমরা তৃণমূল কংগ্রেসের আমলেও পেয়েছি, আর বর্তমান প্রশাসনের আমলে পুলিশকে একেবারে কন্ট্রোলে রাখা হবে, নিয়ন্ত্রণে রাখা হবে। যতই পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে বিধানসভায় দাঁড়িয়ে বলা হোক, এখনো এরকম ভিডিও ভেসে আসছে যেখানে বিভিন্ন জায়গায় পুলিশ এই ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, বহু সরকারি আধিকারিক যারা একেবারে টপ লেভেলে পুলিশের বসে রয়েছেন, তারা হয়তো এই ঘটনাকে সমর্থন করেন না। বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তিগত পুলিশও রয়েছে যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, যার জন্য বিশেষভাবে গোটা পুলিশ যে সংগঠনটি রয়েছে তার উপরে বদনাম করতে যায়। সাধারণ মানুষ তাদেরকে কাঠগড়ায় তোলার চেষ্টা করে। এই ভারতবর্ষে, এই পশ্চিমবঙ্গে এমন বহু পুলিশ আছে যারা নিরপেক্ষভাবে স্বাধীনভাবে নিজেদের কাজ করেও যান, এই বিষয়ে কোনো রকম সন্দেহ নেই। কিন্তু এমনও পুলিশ রয়েছেন যারা পুলিশের কলঙ্ক এবং সরকার পক্ষকে বদনাম করার জন্যই রাস্তাতে নামে। এটা রানীহাটের সিগন্যাল মোড়, আর এই সিগন্যাল মোড়ে এই যে ড্রাইভার রয়েছে, এই ড্রাইভারের অভিযোগ হচ্ছে বেশ কিছু গাড়িকে
গাড়িকে সাইড করে কিছু খুচরো টাকা তোলার চেষ্টা চলছিল। আর এমনটাই এই ড্রাইভার করতে নারাজ হওয়ার জন্য, সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য সেই ড্রাইভারকে ধরে নেওয়া হয়। বেশ, পুলিশের অধিকার রয়েছে, ধরতেই পারে। কোনো রকম আইন যদি ট্রাফিক আইন ভেঙে থাকে তাকে নিয়ম মোতাবেক চালানো করতে পারে। কিন্তু এই ট্রাফিক পুলিশকে কে সাহস দিল কোনো পশ্চিমবঙ্গের নাগরিককে তার মা বাবা তুলে এইভাবে কাঁচা কাঁচা খিস্তি করার? কোন পুলিশের রুল বুকে রয়েছে যে পুলিশ কোনো ব্যক্তিকে এইভাবে রাস্তায় ধরে গালিগালাজ করতে পারে? এই বিষয়ে আমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই। আমি নিশ্চিতভাবে যদি এই ভিডিও সরকার পক্ষের কাছে পৌঁছায়, অবশ্যই বিধানসভার মার্শালের বিরুদ্ধে যেভাবে তারা পদক্ষেপ নিয়েছেন, এই পুলিশের বিরুদ্ধেও হয়তো খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেবেন। আমাদের নজর এই বিষয়ের উপর থাকবে। পদক্ষেপ যদি কিছু আসে নিশ্চিত আপনাদের কাছে আপডেট পাঠিয়ে দেবো। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।